একদা কলকাতার মহানগরীকে তৃণমূলে ঘরোয়াপসি নিয়ে জল্পনার মধ্যেই এবার সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি, বিস্তারিত জানাবেন দেবস্মিতা। একদম পাপিয়া, ঠিক যে কথা তুমি বলছিলে, সরকারি পদ পেয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছিল গত পরশু দার্জিলিং এ, আর তারপরেই কি দেখলাম, এনকেডি এর চেয়ারম্যানের পদ তাকে দেওয়া হলো। তৃণমূল ছেড়ে বিজেপিতে ফের তৃণমূলে ফেরার পথে কি তাহলে প্রাক্তন মেয়র? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদ পেয়ে গেলেন এবার শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। দার্জিলিং এ মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই এবার সরকারি পদে শোভন চট্টোপাধ্যায়। এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে ফের তৃণমূলে ফেরার পথে তাহলে প্রাক্তন মেয়র? মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যদি কোনো দায়িত্ব দিলেন, তাহলে সেই দায়িত্বকে সম্পূর্ণভাবে সিনসিয়ারিটি দিয়ে, আমার প্রশাসনিক অভিজ্ঞতা এবং অন্য কিছু দিয়েই আমি চেষ্টা করব সেটাকে ফুলফিল করার জন্য। কারণ এই নিউ টাউন বা রাজারহাট নিউ টাউন যেভাবে গড়ে উঠেছে এবং আমার চোখের সামনে গড়ে উঠেছে, আমি দীর্ঘ 40 বছর জনপ্রতিনিধি ছিলাম। ন্যাচারালি সেই দায়িত্ব পরিপ্রেক্ষিতে যদি এনকেডি এর দায়িত্ব আমার উপর যখন আসছে, সেই দায়িত্বও আমি আমার আপ্রাণ সিনসিয়ারিটি দিয়ে, আমার সব ধরনের সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে আমি চেষ্টা করব যে এই নতুন শহরকে আরো সুন্দরভাবে গড়ে তোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর কি এটা জানতেন, মানে এই দায়িত্ব পাবেন বা সরকারি কোনো দায়িত্ব পাবেন? আমি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিদ্ধান্ত নেয় তখনই তো সবাই জানতে পারে, তেমনি আমিও জানতে পারি। আপনি তৃণমূলে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, দেখা যাচ্ছে দলে ফেরার আগেই, আনুষ্ঠানিকভাবে দলে ফেরার আগেই সরকারি দায়িত্ব দেওয়া হলো আপনাকে। তা দলে ফেরা কি জাস্ট সময়ের অপেক্ষা? দেখুন, এই বিষয়ে আমি কোনোই মন্তব্য করছি না। আমি সেই জায়গায় দাঁড়িয়ে যে দায়িত্ব আমার কাছে আসে সেই দায়িত্বটুকুনি আমি ফুলফিল করি এবং যখন যেভাবে এসে আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করি। আমি এখান থেকে মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, আমি মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর দা, শোভন চট্টোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন আমরা দেখেছিলাম তীব্রভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন, আর এবার তো তার দলে ফেরা শুধুই সময়ের অপেক্ষা। তৃণমূল যেটা বলে বিজেপি হলো ওয়াশিং মেশিন, আর বিরোধীরা তো এবার পাল্টা বলছে যে তৃণমূল হলো ওয়াশিং মেশিন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় মানে ডে 1 থেকে, আমি বলছি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছে, তার বেরিয়ে যাওয়াটা একটা হতবাক ছিল। মানে যারা শোভন চট্টোপাধ্যায়কে চেনে, কি তিনি কিন্তু এমন কোনো কাজ করেনি যে সেটা পলিটিক্যাল তাদের কাছ থেকে, মানে তৃণমূলের কাছে একটা অস্বস্তিকর জায়গা, সেই জায়গা থেকে চলে গেছে এমনটা নয়। এবং শোভন চট্টোপাধ্যায় যে মমতা ব্যানার্জি যে কনফিডেন্সের যে জায়গাগুলো থাকে সেই জায়গার মধ্যে একজন হচ্ছে সে। ফলে আমি অবাক নই সে আসার জায়গায় কেন এতদিন বাইরে ছিল সেটা নিয়ে অনেকটা প্রশ্ন। ফলে তার এবারে তার ক্যারিয়ারটা কীভাবে যাবে সেটা তিনি ঠিক করবেন। আমি শেষে বলবো, পলিটিক্যাল একটা লোক পলিটিক্সে জয়েন করলো। মানে মণিশঙ্কর দা, ভোটের সময় আমরা যে দেখেছিলাম শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যখন ছিলেন যে চাঁচা চোলা ভাষায় আক্রমণ করেছিলেন, সেটা তাহলে কোনো অস্বস্তির কারণ নয় তৃণমূলের কাছে? না, দেখুন পলিটিক্সে তো এইগুলোই, দেখুন এই পলিটিক্সটা তো সারা ভারতবর্ষে কোথাও পরিবর্তন হচ্ছে না। আপনি দেখুন না, অর্জুন সিংকে সকালে যাচ্ছে বিকেলে আসছে। ফলে পলিটিক্সে ওগুলোকে এখন আর কেউ মাথা ব্যথা করে না কে কোন দলে আসছে। সেটা হলে ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন লটাকে আরও স্ট্রং করতে হতো। সেই জায়গায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও ভাবে না, তারাও জানে যে আসা যাওয়াটা যাতে আমরা রাখতে পারি সেই জন্যই অ্যান্টি ডিফেকশন লটাকে অত স্ট্রং করার দরকার নেই। ফলে ওই জায়গাগুলো মানুষের কাছে এখন খুব একটা ম্যাটার করে না যে কে কবে চলে গেছিল, কে কবে। বেশ বেশ বেশ।